নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকে যে থাম্বনেলটা করেছি, মানে প্রথম দফার ভোট এবং ভোটের পরে বিজেপির যে অভ্যন্তরীণ রিপোর্ট অমিত শাহর কাছে জমা পড়েছে, সেই রিপোর্ট দেখে কে কত আসন প্রথম দফায় আসতে পারে মোটামুটি অমিত শাহর মাথায় হাত পড়েছে। তো সেইটা নিয়ে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার দিন বজবজে একটি ভবিষ্যৎবাণী করেছেন নন্দীগ্রাম নিয়ে। তো স্বভাবতই হচ্ছে বিজেপির অন্দর থেকে যেটা শোনা যাচ্ছে যে শুভেন্দুর কিছুটা প্রেসার বেড়েছে নাকি শুনতে পাচ্ছি। তো সেইটা নিয়ে আজকের আলোচনায় আসছে আপনাদের কাছে বিস্তারিত। তার আগে আপনাদের বলে দিই যে আপনারা আমার চ্যানেল দেখছেন, আপনাদের ভালো লাগছে, আপনারা প্রচুর কমেন্টস করছেন, লাইক করছেন। যারা চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে বলছি না, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি প্রেস করেন এবং অল অপশন বাটনটি চাপেন, তাহলে আমার ভিডিও আপনারা সময় মতো পেয়ে যাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি একটু ভালো ভিডিও বানাতে উৎসাহিত হই। আর ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন আমার এই এপিসোড। তো আসছি যে এই প্রথমে যেটা বলি যে আমি ভোটের পরে যে ভিডিওটা করেছিলাম প্রথম দফার ভোটের পরে, তাতে আমি নন্দীগ্রাম সম্পর্কে যেটুকু খবর পেয়েছিলাম যে নন্দীগ্রামে হয়তো শুভেন্দু অধিকারী সামান্য ভোটে বা অল্প ভোটের মার্জিনে হলো বেরিয়ে যেতে পারে। কারণ দুটি অঞ্চল নন্দীগ্রামে, একটি অঞ্চলে যেখানে হিন্দু ভোটের আধিক্য বেশি, সেখান থেকে শুভেন্দু একটু ভালো মার্জিন পেতে পারে, আরেকটি ব্লকে শুভেন্দু হারতে পারে। তো প্লাস মাইনাস করে অল্প ভোটে হলো বেরিয়ে যেতে পারে। কিন্তু বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলায় বজবজে সভা করার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি কথা বলেছেন যে নন্দীগ্রামে তৃণমূল জিততে চলেছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে আমি আপনাদের একটু শুনিয়ে দিই। আমি একটা ছোট্ট প্রেডিকশন করে যাব, খুশি হবে তোমরা শুনে। আমি 2024-এও এসে ঠিক এইখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম, আমার মনে আছে, এই মাটিতে যা বলি তা হয়, মাটির ভালোবাসা, নন্দীগ্রাম তৃণমূল জিতবে, আমি কথা দিয়ে গেলাম। 4 তারিখ দেখা হবে। তো আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তো আমি যেটা বলছি যে সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন যেটা জানা যায় যে তৃণমূলের সংগঠনটা তিনিই দেখেন। 2021 সালে যখন অমিত শাহ বারবার এই ভোটে বলছিলেন যে আপকি বার 200 পার, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারের একদম শেষ দিকে এসে বলেছিলেন যে তৃণমূল 200-র উপর আসন নিয়ে সরকার গড়ছে, এবং সেটাই হয়েছে যথারীতি। এবং লোকসভা ভোটের আগে শেষ প্রচারের দিন ওই বজবজে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে এ পর্যন্ত যে 33টি আসনে নির্বাচন হয়ে গেছে, মানে যে দফাটা, সেই পর্যন্ত তৃণমূল 23টা আসন পাবে, আর শেষ দফায় যে 9টি আসন আছে সেই 9টি পাবে। 32টা আসনের একটা হিসেব দিয়েছিলেন। ফাইনালি তৃণমূল 29টা আসন পায়। পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে কেন 3টি আসন পেলেন না, তখন উনি বলেছিলেন যে আমরা বালুরঘাট আসনটা, যেটা 10,500 ভোটে হেরেছি, সেই আসনটা, মানে সুকান্ত মজুমদার আসনটা আমরা এক্সপেক্ট করেছিলাম জিতবো। যেটা বিষ্ণুপুরে আসনটা সৌমিত্র খানের আসনটা আমরা 5,500 ভোটে হেরেছি, এবং পুরুলিয়া আসনটা হেরেছি। এই 3টে আসন আমরা ভেবেছিলাম জিতবো। সেই হিসাবে আমি 32টা হিসেব বলেছেন, তা 29টা পর্যন্ত মিলেছে। তো সেই কারণেই অনেকেই বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মঞ্চে দাঁড়িয়ে বা কোনো সভায় দাঁড়িয়ে যখন বলছেন, নিশ্চিতভাবে তার কিছু গুরুত্ব আছে। এবং নন্দীগ্রামে শুনছি যেটা এখন তৃণমূল কিছুটা অন্যভাবে, অন্য কৌশলে খেলেছে। কারণ সেদিনকে পবিত্রকর তিনি একা বাড়িতে বসেছিলেন, যে একাই ফোনাফোনি করে খবরাখবর নিচ্ছিলেন, রাস্তায় খুব একটা বেরোননি বা বুথে ঘোরেননি। তো অনেকেই যে শেখ সুফিয়ান তিনিও বাড়িতে ছিলেন, বেশিরভাগ নেতারাই তাদেরকে রাস্তায় দেখা যায়নি। কয়েকজন গ্রেপ্তার হয়েছিলেন তার আগে, 4-5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, শেখ সুফিয়ানের জামাই এবং আরো 3-4 জনকে প্রিভেন্টিভ অ্যারেস্ট ছিল। তো অনেকে ভেবেছিলেন যে আসলে তৃণমূল বোধহয় হেরে গেছে বা তৃণমূল হার স্বীকার করে নিচ্ছে, সেই জন্য সবাই হাত পা গুটিয়ে বসে গেছে, চুপচাপ হয়ে গেছে, কোনো ঘোরাফেরা নেই, মিডিয়াকে নিয়ে ঘোরা নেই, যেটা শুভেন্দু অধিকারী কিছুটা করেছেন। তো শুভেন্দু বোধহয় খুব রিল্যাক্স মুডে ছিলেন, যে পবিত্রকর বাড়িতে একা বসে আছে, বসে ফোনাফোনি করছে, অফিস থেকে বসে আছে, এসি রুমের মধ্যে বসে ফোনাফোনি করছে, শেখ সুফিয়ান বাড়িতে বসে আছে। এবং শুভেন্দু বলেছে যে কয়েকজন নেতাকে তাদের একদম রাস্তায় দেখা যায়নি, তাকে সব ঘরে ঢুকিয়ে দিয়েছেন, এবং একটা নেতার বাড়িতে তিনি সেন্ট্রাল ফোর্সও পাঠিয়েছেন।
তো ওই শাহাবুদ্দিনের বাড়িতে। তো অনেকেই বলছে যে এইটা তো তৃণমূলের স্ট্র্যাটেজি ছিল, কারণ তৃণমূলের মূল লক্ষ্য ছিল যে যেই সব এলাকাতে তৃণমূলের ভোটাররা ভোট দিতে পারতেন না, বা তৃণমূলের যেটা অভিযোগ ছিল যে এর আগের ভোটেও যেটা হয়েছে, তৃণমূলের কিছু বুথ আছে সেগুলোতে তৃণমূলের ভোটাররা ভোট দিতে পারতেন না বিজেপির কর্মীদের দাপাদাপিতে। তারা চেয়েছেন যে সেই ভোটারটা যাতে ভোট দিতে পারে, এবং তৃণমূল সন্তুষ্ট যে আমি কথা বলেছি তাতে, যে তারা যেটা চেয়েছিলেন ভোটদাতারা ভোটটা দিক, সব বুথে যাতে ভোটটা পড়ে, 313খানা বুথে। তো সেই ভোটটা পড়াতে তৃণমূল আশ্বস্ত যে তারা জিতবেন, অল্প মার্জিনে হলেও জিতবে, সেই ফিডব্যাকেই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে থাকতে পারেন। আর শুভেন্দু তো একটু রিল্যাক্স মুডে ছিলেন, যে তৃণমূলে সবাই হচ্ছে ঘরে বসে গেছে, ঘরে ঢুকে গেছে, কেউ কাউকে রাস্তা দেখা যাচ্ছে না, সুতরাং তিনিও বোধহয় সেরকম ভাবে তার কর্মী বাহিনীকে বলেননি যে এখানে আটকাতে হবে, ওখানে আটকাতে হবে। কারণ আপনারা জানেন গত নির্বাচনে বিধানসভায় বয়ালে তৃণমূলের ভোটারদের আটকানো হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে দুপুরবেলা ঘন্টা দুয়েক সেই বুথে বসেছিলেন। এই নিয়ে বিস্তর হইহুল্লোড় হয়েছিল, পুলিশ কর্তারা ছুটে এসেছিলেন। তো এবার সেসব কোনো চিত্র দেখা যায়নি, চুপচাপ হচ্ছে সমস্ত বুথেই ভোট হয়েছে, এবং তৃণমূল আশ্বস্ত যে সবাই ভোট দিতে পেরেছে, এটাই তারা চেয়েছিলেন। তো যাই হোক, এখন কি রেজাল্ট হবে সেটা চৌঠামের জন্য অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু শুভেন্দু তো বুঝতে পারছেন যে তৃণমূল একটা অন্য কৌশল খেলেছে, যে তারা লো প্রোফাইল দেখিয়েছে, তারা কোনো হইচই করেনি, দাপাদাপি করেনি। তো এটা এখন যে তৃণমূলের পক্ষে যেতে পারে, আবার শুভেন্দু জিততেও পারে, এটা এখন যে ইভিএম না খোলা পর্যন্ত বোঝা যাচ্ছে না। এবার আসি যে অমিত শাহর কাছে যে বিজেপির রিপোর্টটা পড়েছে প্রথম দফার, তাতে অমিত শাহর মাথায় হাত। কারণ হচ্ছে আপনারা জানেন যে প্রায় 7-8 দিন যাবৎ অমিত শাহ কলকাতাতেই রয়েছেন, নিউটাউনের ওয়েস্টিন হোটেলে রয়েছেন। তিনি দিনের বেলা 2-3টে করে মিটিংয়ে, রোড শোতে যাচ্ছেন, মানে সারাদিনের প্রোগ্রামে প্রতিদিনই তার গোটা 3 করে কর্মসূচি থাকছে। পাশাপাশি ফিরে এসে এই প্রথম দফার ভোটের পরে এতটাই তিনি চিন্তিত, বারে বারে সুকান্ত মজুমদার কে ডাকছেন উত্তরবঙ্গের খবরের জন্য, শ্রমিক ভট্টাচার্যকে ডাকছেন, শুভেন্দু অধিকারীকে ডাকছেন, দিলীপ ঘোষকে ডাকছেন, যে কি অবস্থা, তারা কি অ্যাসেসমেন্ট দেয়। রাঢ়বঙ্গে দিলীপ ঘোষ খবর রাখেন, শুভেন্দু অধিকারী খবর রাখেন। কারণ এখানে ওই দিন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভোট ছিল 5টা জেলাতে। এদিকে হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূমে ভোট ছিল, নর্থ বেঙ্গল তো ছিলই পুরোটা। তো আমি ভোটের পরে যে ভিডিওটা করেছিলাম, যাতে বলেছিলাম যে তৃণমূলের বিজেপি সরকার গড়ার হচ্ছে স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে, প্রায় কাছাকাছি, যেটা বিজেপির সূত্রে খবর পাচ্ছি। 10-12টা সিট হচ্ছে বাড়িয়েছে নেতারা, কিন্তু সম্ভবত সেটা ম্যাচ করবে কিনা ডাউট আছে। তারা কুচবিহারে বলেছে যে 7টা, 2টো, মানে আমি বলেছিলাম বিজেপি তো 5টা পেতে পারে, তৃণমূল 4টে পেতে পারে, বা বিজেপি 3টে সিট শিওর, 2টো হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই আছে, সেক্ষেত্রে যে কেউ পেতে পারে। তো সেখানে বিজেপিকে একটু ভালো অবস্থান দেখা হয়েছে, 2খানা আসন সেখানে বেশি দেখানো হয়েছে। দক্ষিণ দিনাজপুরে বলেছিলাম যে 3-3 হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেখানে বিজেপি অন্তর্বর্তী রিপোর্ট, মানে পার্টি রিপোর্ট অমিত শাহকে দেওয়া হয়েছে 6টা আসনই দক্ষিণ দিনাজপুরে জিতবে, কিন্তু সম্ভবত সেটা হবে না। উত্তর দিনাজপুরে বিজেপি আরো 2টো সিট বাড়তি দেখিয়েছে, যে এই 2টো আসন তারা পেতে পারে, গোটা 4 তারা পেতে পারে। তো এরকম যে জলপাইগুড়িতে বিজেপি, আমি যেটা বলেছিলাম যে 4-3 হওয়ার সম্ভাবনা আছে তৃণমূলের পক্ষে, ওটা বিজেপি 5-2 বলেছে, মানে বিজেপি ওখানে 2টো সিট বাড়িয়েছে। তো এরকম হয়েছে। দার্জিলিং এ যেমন, দার্জিলিং কালিম্পংয়ে বিজেপি 6টা সিটই পাবে বলেছিলাম আমি, অন্তর্বর্তী রিপোর্টও তাই এসছে। আলিপুরদুয়ারে আমি বলেছিলাম 1টি সিট বিজেপি হারাতে পারে, কিন্তু বিজেপি সেখানে বলেছে 5টাই পাবে। তো এরকম ভাবে মালদাতে আমি বলেছিলাম বিজেপি 1টা সিট নিশ্চিত অবস্থায় রয়েছে, এবং 3 থেকে 4টে সিট হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইতে আছে। তো বিজেপি সেখানে গতবার 4টে ছিল, 6টা আসন দেখিয়েছে, এরকম 2টো একটা করে করে গোটা 14-15টা তারা বাড়তি দেখিয়েছে। এবং কি বলে, পূর্ব মেদিনীপুরে আমি 8টা বলেছিলাম, সেক্ষেত্রে 10খানা সিট পূর্ব মেদিনীপুরে যে নিশ্চিত পেতে পারে, এরকম একটা রিপোর্ট এসছে। 5-6টা সিট তৃণমূল পেতে পারে। তো ঝাড়গ্রামে আমি যেটা বলেছিলাম 2টো আসন পেতে পারে বিজেপি, তারাই 2টো আসন নিশ্চিত বলেছে, আমি বলেছিলাম লড়াই আছে। পশ্চিম মেদিনীপুরে 4টে আমি বলেছিলাম, বিজেপির অন্তর্বর্তী রিপোর্টে 4টে এসছে। তা আমি 7টা বলেছিলাম, মানে সর্বোচ্চ 7টা বলেছিলাম। তো সেখানে বিজেপির নেতৃত্ব 74 থেকে 75টার মতো একটা হিসেব দিয়েছে অমিত শাহর কাছে। তারপরেই হচ্ছে অমিত শাহর মাথার চুলটা খাড়া হয়ে গেছে। তিনি তারপর থেকে খুব চিন্তিত, কারণ প্রথম দফায় 75টা আসন যদি তারা যেতে, যদিও অমিত শাহ অফিসিয়ালি বলেছেন তিনি যে বিজেপি প্রথম দফায় 152টা আসনের মধ্যে 110টা প্লাস জিতবে। 75টা আসন, আমার ধারণা 75টা যাবে না তারা, আমি 60টা বলেছিলাম, ওই 60-এর মধ্যেই থাকবে। তো 75টা জিতলো, কিন্তু আরো প্রায় 75টা আসন দ্বিতীয় দফায় তাদের দরকার, যেখানে 142টা আসন আছে। এই 42টা আসনের মধ্যে দ্বিতীয় দফায়, গতবার এই 42টা আসনের মধ্যে বিজেপি 18টা আসন জিতেছিল,
বলে দিই, হুগলিতে 4টে, ইয়েতে কি বলে উত্তর দিনাজপুরে 5টা, 9টা, নদিয়াতে 9টা, এই 18টা আসন, 18টা থেকে 75টায় নিয়ে যাওয়াটা এক প্রকার অসম্ভব। সেই কারণেই হচ্ছে তারপর থেকেই যে প্রথম দফার ভোটের পরে শুক্রবার শনিবার যে মোদিজি এবং অমিত শাহ হচ্ছে খুব অ্যাগ্রেসিভলি কথাবার্তা বলছেন। মোদিজি বারবার বলছেন যে যারা অপরাধী তাদেরকে সব খুঁজে বার করে তারা সাজা টাজা দেবেন, অনেক কিছু সব কড়া কড়া কথাবার্তা বলছেন। অমিত শাহ বলছেন অমুক দুর্নীতির টাকা হচ্ছে উদ্ধার করবো তৃণমূলের থেকে, মানে যত রকম ভাবে ডোজ দেওয়া যায়, স্টেরয়েড দেওয়া যায়, কিন্তু তারা বুঝতে পারছেন যে দ্বিতীয় দফায় যেই জায়গায় ভোট আছে তাতে হচ্ছে একটু কঠিন 70-75টা সিট জিতে আসা, যেখানে 18টা সিট রয়েছে। কারণ হুগলিতে ইতিমধ্যে যেটা শোনা যাচ্ছে যে হুগলি 4টে আসন তারা ধরে রাখতে পারবে কিনা ডাউট আছে, নদিয়াতে হচ্ছে 9টা আসন তারা ধরে রাখতে পারবে কিনা ডাউট আছে, নদিয়াতে রানাঘাট পশ্চিম, কল্যাণী খারাপ অবস্থাতে রয়েছে, যে লড়াই হচ্ছে হরিণঘাটা চাকদাতেও। তো এখন বিজেপি নেতৃত্ব বুঝতে পারছেন এই আসন ধরে রাখা প্লাস হচ্ছে এতগুলো আসন বাড়ানো, এটা এক প্রকার অসম্ভব। মানে ক্ষমতা দখলের জন্য যে স্বাদ বা স্বপ্ন, সেই স্বপ্নটা ক্রমশ অধরা হয়ে যাচ্ছে। তাই অমিত শাহ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ত্রুটি রাখছেন না। নির্বাচন কমিশনও নেমে পড়েছে ইতিমধ্যেই। ডায়মন্ড হারবারে পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি, সেখানকার এসডিপিও, 3 থানা ফলতা, ডায়মন্ড হারবার এবং উস্তি থানার 5 ওসি, 3 ওসিকে 5 জনকে টোটাল সাসপেন্ড করা হয়েছে। তারা নাকি বিভিন্ন পক্ষপাতিত্বমূলক কাজ করেছেন। সাসপেন্ড মানে সরিয়ে দেওয়া না, একেবারে সাসপেন্ড। চিফ সেক্রেটারিকে বলে দিয়েছে দিল্লি থেকে ইলেকশন কমিশন এদেরকে সরিয়ে সাসপেন্ড করে ওখান থেকে সরিয়ে দিয়ে নতুন লোককে বসাতে হবে। তো এসব হচ্ছে। পুলিশ অবজারভাররা নেমে পড়েছেন মাঠে একদম জোরদার। কারণ ডায়মন্ড হারবার নিয়ে তৃণমূল একটা অভিযোগ করেছিল যে ডায়মন্ড হারবারের একটি হোটেলে তৃণমূল তার ভিডিও সিসিটিভি ফুটেজে দেখিয়েছিল, হোটেলে পুলিশ অবজারভার বিজেপির 2 প্রার্থীকে নিয়ে, যে ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিমের 2 প্রার্থীকে নিয়ে সেখানে গোপন বৈঠক করছে। তো পুলিশ অবজারভাররা গোপন বৈঠক করবেন কেন বিজেপি একটা রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ে? তাহলে কি বিজেপির লোকরা যাদের যাদের তৃণমূলের যাদের যাদের গ্রেফতার করার কথা তারা চান যে এদেরকে গ্রেফতার করে ঢুকিয়ে দিলে ভোটের দিন তাদের সুবিধা হবে, সেইগুলোকে ফুলফিল করার জন্য, সেগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য কি এসব গোপন বৈঠক হয়েছে? তো তৃণমূল এগুলো অভিযোগ করেছে, দেখা গেল তারপরেই হচ্ছে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হলো। তো আবার শোনা যাচ্ছে যে যা পুলিশ পর্যবেক্ষক ছিল আরো 14 জন পুলিশ পর্যবেক্ষক আসছে হচ্ছে দ্বিতীয় দফার ভোটের জন্য। সম্ভবত ওই পুলিশ পর্যবেক্ষকরা হয়তো মানে ইঞ্জিনিয়ারিং করবেন, থানার ওসিদের উপর তো প্রেশার টেশার করবেন। যদিও হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, তৃণমূল যে 800 জনের লিস্ট দিয়েছিল যাদেরকে ইলেকশন কমিশন পুলিশ অবজারভারদের কথা গ্রেপ্তার করতে চাইছে বলপূর্বক, তাদেরকে যাতে গ্রেপ্তার করা না হয়, হাইকোর্ট সেটাতে সম্মতি দিয়েছে এবং বলেছে যে এইভাবে গ্রেপ্তার হবে না। স্পেসিফিক অভিযোগ না থাকলে, স্পেসিফিক কোনো ঘটনা না ঘটলে এইভাবে করা যাবে না। দেখা যাক, এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে অমিত শাহ জ্ঞানেশ কুমারকে দিয়ে নানান ধরনের স্টেরয়েড দেওয়ার, পার্টির লিডারদের নানান ধরনের স্টেরয়েড দেওয়ার, আবার খরচ খরচার ব্যাপারটাও তারা দেখছেন যতটা সম্ভব উদার হস্তে করা যায় করে দিয়ে যদি কিছু একটা করা যায়। কারণ প্রথম দফায় যা হয়ে গেছে, যা রিপোর্ট এসছে, তাতে পক্ষে বিজেপির পক্ষে এই 2026-এ ক্ষমতায় আসা অত্যন্ত কঠিন। সেটা অমিত শাহ, নরেন্দ্র মোদীজি বুঝেছে। মোদীজিও দুরাত রাজভবনে কাটিয়ে গেছেন, প্রচুর সভা টভা করেছেন, গঙ্গাবক্ষে ঘুরেছেন, এসব করেছেন। তো এখন যে স্টেরয়েড দিয়ে এই কমায় যাওয়া বিজেপিকে তারা বাঁচাতে পারবেন কিনা আমি জানি না। তবে শুভেন্দু অধিকারী একটু নিশ্চিতভাবেই হচ্ছে যে প্রেশার বাড়ছে। কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপারটা তিনি ভালো করে জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সংগঠনটা দেখেন এবং লোকসভার সময় যেটা বলে প্রায় মিলিয়ে দিয়েছেন। সুতরাং নন্দীগ্রাম নিয়ে তিনি যে প্রেডিকশন করেছেন, সম্ভবত সেই প্রেডিকশনটা খুব ভুলভাল করেননি। তার কাছে নিশ্চিত কোনো খবর আছে বলে হয়তো করেছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আমাদের অপেক্ষা করতে হবে ভোটের ফল পর্যন্ত। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।